শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের নতুন আরেকটি ভিডিও ক্লাস নিয়ে উপস্থিত আছি। আমি তোমাদের স্যার সুজন অধিকারী, মাইলস্টোন কলেজ, রসায়ন বিভাগ। আজকে আমি তোমাদের রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের পদার্থের অবস্থা থেকে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হল গলন, গলনাঙ্ক, স্ফুটন, স্ফুটনাঙ্ক এবং বরফের তাপ প্রদানের লেখচিত্র, জলীয় বাষ্পের শীতলীকরণ লেখচিত্র, বাষ্পীভবন, ঘনীভবন এবং সবশেষে ঊর্ধ্বপতন। তো শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো এবং শোনো। নিশ্চয়ই আমার আলোচনা থেকে উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবেই বুঝতে পারবে। শিক্ষার্থীরা, গলন। তাহলে তোমরা নিশ্চয় জানো, কোনো কঠিন পদার্থকে তাপ দিলে কঠিন পদার্থ তরলে পরিণত হয়। এটা হচ্ছে পদার্থের এক প্রকার ধর্ম। তাহলে আমরা প্রথমে জানব যে গলন কি। তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর বা পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে গলন। আর এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে পরিণত হয়, ওই তাপমাত্রাকে ওই কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। যেমন শিক্ষার্থীরা, তোমরা জানো যে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করে। প্রত্যেকটি বিশুদ্ধ পদার্থেরই একটি নির্দিষ্ট গলনাঙ্ক আছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন পদার্থের জন্য ভিন্ন ভিন্ন গলনাঙ্ক আছে। এই গলনাঙ্কের মাধ্যমে আমরা ওই কঠিন পদার্থের বিশুদ্ধতাও নির্ণয় করতে পারি। যেমন আমরা একটি কঠিন পদার্থ হিসাবে ইউরিয়াকে বিবেচনা করতে পারি। শিক্ষার্থীরা, তোমরা হয়তো জেনে থাকবে যে ইউরিয়ার গলনাঙ্ক হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ইউরিয়াকে তাপ দিলে ইউরিয়া 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করবে। কিন্তু শিক্ষার্থীরা, যদি ওই ইউরিয়া কোনো ভেজাল মিশ্রিত থাকে, সেক্ষেত্রে ইউরিয়াকে যদি আমরা তাপ দিই, তাহলে ইউরিয়ার নির্দিষ্ট গলনাঙ্ক অর্থাৎ 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছানোর পূর্বেই গলতে শুরু করতে পারে, অথবা 133 ডিগ্রির পরেও কিছুটা অবশেষ থাকতে পারে। যদি শিক্ষার্থীরা অবশেষ থাকে 133 ডিগ্রির পরে অথবা 133 ডিগ্রির আগে গলে যায় বা তরল হয়, তাহলে বুঝতে হবে ওই ইউরিয়ার মধ্যে কোনো ভেজাল হিসাবে কোনো অপদ্রব্য আছে। আর যদি ইউরিয়াটি 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেবলমাত্র গলতে শুরু করে এবং
সমস্ত গলে যায়, তাহলে আমরা ধরে নিতে পারি ওই ইউরিয়া অর্থাৎ ওই কঠিন ইউরিয়াটি সম্পূর্ণ বিশুদ্ধ। এভাবে আমরা কঠিন পদার্থের বিশুদ্ধতাও নির্ণয় করতে পারি। শিক্ষার্থীরা, আমি আরেকটি উদাহরণ দিচ্ছি তোমাদের। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে সালফারের গলনাঙ্ক হচ্ছে 119 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কঠিন সালফার, এই কঠিন সালফারকে যদি আমরা তাপ প্রদান করি তাহলে তাপমাত্রা যখন 119 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত হবে তখন সালফার অর্থাৎ কঠিন সালফার গলতে শুরু করবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি সালফারকে বিশুদ্ধ অবস্থায় না পাই তাহলে দেখা যাবে যে সালফার ওই 119 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগে বা পরে গলবে। কিন্তু শিক্ষার্থীরা, সালফার যদি বিশুদ্ধ অবস্থায় থাকে তাহলে অবশ্যই তোমরা দেখবে যে সালফার ওই 119 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করছে এবং আস্তে আস্তে সমস্ত সালফার তরলে পরিণত হবে। এভাবে আমরা গলনাঙ্কের মাধ্যমে কোনো কঠিন পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করতে পারি। স্ফুটন, তাপ প্রয়োগ করে তরল পদার্থকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় স্ফুটন। অর্থাৎ তুমি একটা তরল পদার্থ নিয়ে সেটাকে তাপ দিয়ে গ্যাসে রূপান্তর করছো, এই প্রক্রিয়াটাই হচ্ছে স্ফুটন। স্ফুটনাঙ্ক এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসে রূপান্তর হয় সেই তাপমাত্রাকে উক্ত তরলের স্ফুটনাঙ্ক বলে। যেমন শিক্ষার্থীরা, পানির অর্থাৎ পানিকে তাপ দিলে পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসে রূপান্তরিত বা ফুটতে থাকে। সুতরাং পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। শিক্ষার্থীরা, ইতিপূর্বে তোমরা জেনেছ কঠিন পদার্থকে তাপ দিলে এর অবস্থার পরিবর্তন হয়, ওর অবস্থার পরিবর্তন ঘটে। অর্থাৎ কঠিন পদার্থকে তাপ দিলে প্রথমে তরল, এরপরে গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়। আমি এখন এই প্রক্রিয়াটা একটা লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। অর্থাৎ এখনকার বিষয় হচ্ছে বরফের তাপ প্রদানের লেখচিত্র। আমরা কঠিন পদার্থ হিসেবে একখণ্ড বরফকে আমরা ধরে নিয়েছি বা বেছে নিয়েছি। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ লেখচিত্র আঁকা হয়েছে, যার এদিকে এক্স অক্ষ এবং সময় প্রকাশ করা হয়েছে এবং এদিকে ওয়াই অক্ষ, যেখানে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা, আমরা ধরে নিলাম বরফ অবস্থায় অর্থাৎ কঠিন অবস্থায় বরফের তাপমাত্রা ছিল -40 ডিগ্রি সেলসিয়াস, যাকে আমরা এই অবস্থা দ্বারা প্রকাশ করেছি। এবার ওই বরফখণ্ডকে আমরা যদি তাপ প্রদান করি তাহলে বরফের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। শিক্ষার্থীরা, তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে তখন বরফ গলতে থাকবে, কারণ আমরা জানি বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু শিক্ষার্থীরা, যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে অর্থাৎ বি অবস্থায় আসবে তখন তাপমাত্রা আর বৃদ্ধি পাবে না।
আমরা তাপ প্রদান করছি কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না, অর্থাৎ বি থেকে সি অবস্থায়, এই অবস্থায় আর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না। যতক্ষণ না সমস্ত বরফ গলে তরলে পরিণত হবে ততক্ষণ বি থেকে সি অবস্থায় তাপমাত্রা বাড়ছে না। তাহলে শিক্ষার্থীর একটা প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে আমরা তাপ প্রদান করছি কিন্তু তাপটা যাচ্ছে কোথায়? হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা যে অর্থাৎ এখানে যে তাপ বৃদ্ধি করা হচ্ছে, তাপমাত্রাটা বরফ কি করছে? অ্যাবজর্ব করছে, আর বরফ আস্তে আস্তে গলে তরলে পরিণত হচ্ছে। বরফ গলনের সুপ্ত তাপ কাজ করছে। সুপ্ত তাপ তাপমাত্রা স্থির রেখে কোনো পদার্থ এক অবস্থা হতে অন্য অবস্থায় রূপান্তরিত হতে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে তাকে সুপ্ত তাপ বলে। বুঝতে পেরেছ? তাহলে বি থেকে সিতে বস্তুর কি হচ্ছে? তাপমাত্রা বাড়ছে না, কিন্তু বস্তুর অবস্থার পরিবর্তন ঘটছে। শিক্ষার্থীরা, বি সি রেখাকে বলা হচ্ছে বরফের গলনাঙ্ক রেখা। আবার সি অবস্থায় পৌঁছানোর সাথে সাথে সমস্ত বরফ তরলে পরিণত হচ্ছে, অর্থাৎ পানিতে রূপান্তরিত হয়। এই অবস্থা থেকে আবার যখন আমরা তাপ দিচ্ছি, তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছায় তখন আর তাপমাত্রা বৃদ্ধি পায় না। যতক্ষণ না অর্থাৎ ডি অবস্থায় যখন তাপমাত্রা পৌঁছায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন আর তাপমাত্রা বৃদ্ধি পায় না, যতক্ষণ না সমস্ত তরল অর্থাৎ পানি বাষ্পে পরিণত হয়। ডিই রেখাকে বলা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক রেখা এবং এই অবস্থায় তাপমাত্রা বৃদ্ধি পায় না যতক্ষণ না সমস্ত পানি বাষ্পে বা গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। যখন অবস্থায় আসে তখন সমস্ত পানি বা তরল গ্যাসে পরিণত হয় এবং এরপরে আবার ই থেকে এফে অর্থাৎ তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমরা এভাবে বরফের তাপ প্রদানের লেখচিত্র ব্যাখ্যা করতে পারি। এ থেকে বি বরফ, বিতে বরফ গলতে শুরু করে। বি থেকে সি বরফ প্লাস পানি। সি থেকে ডি সম্পূর্ণ পানি। ডিতে পানি বাষ্পে রূপান্তর হতে শুরু করে। ডি থেকে ই পানি প্লাস
বাষ্প সম্পূর্ণ বাষ্প। শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের জলীয় বাষ্পের শীতলীকরণ লেখচিত্র নিয়ে আলোচনা করব। কোনো বস্তুর শীতল হওয়া বা তাপমাত্রা হ্রাসের প্রক্রিয়াকে বলা হয় শীতলীকরণ। তোমরা একটি লেখচিত্র বোর্ডে দেখতে পাচ্ছ, যা এদিকে এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা, আমি এখন এই জলীয় বাষ্পের শীতলীকরণ লেখচিত্র নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ এই অবস্থায় জলীয় বাষ্প অবস্থায় আছে পদার্থ, অর্থাৎ গ্যাসীয় অবস্থায় আছে। আমরা যখন একে, অর্থাৎ এই জলীয় বাষ্পকে ঠান্ডা করছি, শীতল করছি, তখন তাপমাত্রা আস্তে আস্তে কমছে। যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে, তখন জলীয় বাষ্প তরলে পরিণত হতে শুরু করবে। যতক্ষণ না সমস্ত জলীয় বাষ্প তরলে পরিণত হচ্ছে, ততক্ষণ তাপমাত্রা কমছে না। অর্থাৎ বি থেকে সি এই অবস্থায় জলীয় বাষ্প ও তরল পদার্থে দেখা যায়। সমস্ত জলীয় বাষ্প তরলে পরিণত হয়, তখন আবার যদি আমরা ঠান্ডা করি, তখন সে তাপমাত্রা হ্রাস পেতে থাকে এবং তাপমাত্রা যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসে, অর্থাৎ ডিতে পৌঁছায়, তখন তরল পদার্থ কঠিন পদার্থ অর্থাৎ বরফে পরিণত হতে শুরু করে। এই অবস্থায় আর তাপমাত্রা কমে না। যতক্ষণ না সমস্ত পানি বরফে পরিণত হয়, ততক্ষণ আর তাপমাত্রা এখানে কমছে না। অর্থাৎ ডি থেকে ই এখানে তরল থাকে এবং পদার্থের কঠিন অবস্থাও থাকে। সমস্ত পানি বরফে পরিণত হয়ে যায়, তখন আবার তাপমাত্রা কমতে থাকে এবং সমস্ত তরলই বরফে পরিণত হয়। এক্ষেত্রে আমরা সর্বনিম্ন তাপমাত্রাকে এখানে শিক্ষার্থীরা আমরা ধরে নিয়ে গেছি যে -40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কিভাবে জলীয় বাষ্পকে ঠান্ডা করে, শীতল করে বরফে পরিণত করা যায়, তার একটি লেখচিত্রের মাধ্যমে তোমরা বুঝতে পারলে। সামগ্রিক প্রক্রিয়াটা একটু লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। এ থেকে বি জলীয় বাষ্প, বিতে জলীয় বাষ্প পানিতে রূপান্তর হতে শুরু করে। বি থেকে সি জলীয় বাষ্প প্লাস পানি। সি থেকে ডি সম্পূর্ণ পানি।
ডি তে আসলে পরে পানি বরফে রূপান্তর হতে শুরু করে। ডি থেকে ই পানি প্লাস বরফ, ই থেকে টি সম্পূর্ণ বরফ। বাষ্পীভবন কোন তরল পদার্থকে তাপ প্রয়োগ করে ওই তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বলা হচ্ছে বাষ্পীভবন। যেমন শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকেই কম বেশি চা পান করো। তোমরা নিশ্চয়ই দেখেছো গরম চা রেখে দিলে গরম চা থেকে এক প্রকার বাষ্প বের হয়। এটা মূলত গরম চায়ে যে পানি আছে ওই পানি বাষ্প আকারে বেরিয়ে আসছে, এটাই হচ্ছে বাষ্পীভবন। আবার শিক্ষার্থীরা, তোমরা দেখে থাকবে যে তোমার বাড়িতে তোমার মা অথবা তোমার বড় আপু যখন ভাত রান্না করে, অর্থাৎ হাঁড়িতে ভাত রান্না করে, তখন ওই ভাতের হাঁড়ি থেকে বাষ্প অর্থাৎ জলীয় বাষ্প বের হয়, অর্থাৎ ওখানে পানি বাষ্পে পরিণত হচ্ছে। এটাও একটা বাষ্পীভবনের উদাহরণ হতে পারে। শিক্ষার্থীরা, ঘনীভবন কোন বাষ্পকে শীতল করার মাধ্যমে তরলে পরিণত করার প্রক্রিয়াকে বলা হচ্ছে ঘনীভবন। অর্থাৎ যে কোনো উপায়ই হোক, তুমি ওই বাষ্পকে ঠান্ডা করছো, ঠান্ডা করলে দেখবে যে ওই জলীয় বাষ্প বা ওই বাষ্প আস্তে আস্তে তরলে রূপান্তরিত হয়েছে। এই যে তরলে রূপান্তর হয়েছে, এটাই হচ্ছে ঘনীভবন। শিক্ষার্থীরা, পাতন পাতন হলো কোন তরল পদার্থকে তাপ দিলে ওই তরল পদার্থে প্রথমে বাষ্পে পরিণত হয় এবং পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার প্রক্রিয়াকে বলা হচ্ছে পাতন। আমি তোমাদের আরেকটু বোঝানোর জন্য বলছি, তুমি একটা তরল পদার্থ নিয়ে ওই তরল পদার্থকে তাপ দিচ্ছ, দেখবে ওই তরল পদার্থ কি হচ্ছে বলতো, বাষ্পে পরিণত হচ্ছে। এবার ওই জলীয় বাষ্পের উপর তুমি যদি একটা থালা ধরো এবং ওই থালার উপরিভাগে তুমি যদি একখণ্ড বড় বরফ রাখো, তাহলে শিক্ষার্থীরা দেখতে পাবে যে ওই জলীয় বাষ্প যখন ওই থালার নিচে লাগছে এবং উপরে ঠান্ডা থাকার কারণে সেই জলীয় বাষ্প আবার পুনরায় তরলে রূপান্তরিত হয়ে ফোটায় ফোটায় নিচে পড়ছে। শিক্ষার্থীরা, এই প্রক্রিয়াটাই হচ্ছে পাতন। সুতরাং শিক্ষার্থীরা, পাতন সমান সমান আমরা বলতে পারি বাষ্পীভবন প্লাস ঘনীভবন। শিক্ষার্থীরা, ঊর্ধ্বপাতন যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সেগুলো
তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। শিক্ষার্থীরা, আর যে সকল পদার্থ এরূপভাবে তাপ প্রয়োগ করে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, এই পদার্থগুলোকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ। আমরা এই ঊর্ধ্বপাতিত পদার্থগুলো কি কি হতে পারে একটু জেনে নেই। দেখো, যেমন নিশাদল, যার সংকেত হচ্ছে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডকে বলা হচ্ছে নিশাদল। কর্পূর, এর সংকেত হচ্ছে C10H16O। ন্যাপথলিন C10H8 আয়োডিন। সবশেষে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। শিক্ষার্থীরা, এই সকল পদার্থ হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। এগুলোকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে এরা তরল না হয়ে একবারে সরাসরি বাষ্পে পরিণত হয়, আর এই প্রক্রিয়া হচ্ছে ঊর্ধ্বপাতন। আর এই সকল পদার্থকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। শিক্ষার্থীরা, তোমরা একটি উদ্দীপক লক্ষ্য করছো। এই উদ্দীপক থেকে আজকের সৃজনশীল প্রশ্ন হলো নাম্বার ক, ঊর্ধ্বপাতন কি? খ, ব্যাপন ও নিঃসরণের পার্থক্য লিখো। নাম্বার গ, উদ্দীপকের প্রক্রিয়াটি কোন ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো। নাম্বার ঘ, উৎপন্ন সাদা ধোঁয়া এ প্রান্তের কাছাকাছি উৎপন্ন হওয়ার যৌক্তিক কারণ বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, এই সৃজনশীল প্রশ্নটি সুন্দর করে লিখে তোমাদের নিজ নিজ শ্রেণী শিক্ষকের কাছে ছবি করে পাঠিয়ে দেবে।